তোমরা? আশা করি সবাই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে সুন্দরভাবে দিনগুলা পার করছো, সেই কামনাই করি। আমার সাথে যদি তোমরা কেউ লাইভে যুক্ত থাকো তাহলে একটু কমেন্ট করো, আর আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা যদি একটু রেসপন্স করতাম তাহলে আমার জন্য খুবই ভালো হতো। তাহলে আমি বুঝতাম যে আমি সঠিক এবং সুন্দরভাবে আমার লাইভ কার্যক্রম শুরু করতে পারছি। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আমার সাথে কেউ আছে কিনা। হ্যাঁ, ধন্যবাদ রিয়াজ হোসেনকে, তুমি আমার সাথে যুক্ত হয়েছ। তুমি কি ক্লিয়ার আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? যদি দেখতে এবং শুনতে পাও তাহলে একটু কমেন্ট করো, তাহলে আমার জন্য খুবই ভালো হবে। ওকে, তাহলে আমি ধরে নিলাম যে আমাকে তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখতে পাচ্ছ, আবার ক্লিয়ার শুনতেও পাচ্ছ। দেখো, আজকে আমি যথারীতি নন মেজর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্যই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো মিওসিস কোষ বিভাজন। আজকে আমরা এই মিওসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করার পর কোষ এবং কোষ বিভাজনের যে টপিকটা আছে আমাদের সিলেবাসে, সেই টোটাল টপিকটা আজকে শেষ হয়ে যাবে। আগামী দিন থেকে আমরা নতুন টপিক, অর্থাৎ কোষ বিভাজন বাদ দিয়ে জেনেটিক্স বা অন্য কোনো টপিক নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব আগামী ক্লাস থেকে। তাহলে আজকে আমাদের সাইটোলজি যে অর্থাৎ কোষ এবং কোষ বিভাজনের যে টপিকগুলো সেগুলো আজকে শেষ হচ্ছে। তাহলে আজকের যে টপিকটা আমি বললাম সেটা হলো মিওসিস কোষ বিভাজন। তাহলে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে ধারণা আমরা আগেই নিয়ে রাখছি, কাকে বলে। আজকে আমরা সেই প্রক্রিয়াটা নিয়ে মূলত আলোচনা করব যে মিওসিস কোষ বিভাজন কিভাবে সম্পন্ন হয়, সেই মানে ভেতরে যে ডিটেল যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করো, মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞা যখন আমরা শিখছিলাম তখন আমরা এতটুকু শিখছিলাম বা জানছিলাম যে মিওসিস কোষ বিভাজন দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম একবার কি হয়, এক কোষ থেকে দুই কোষের সৃষ্টি হয় এবং সেই সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। পরবর্তীতে ওই দুইটা কোষ যখন আরেকবার বিভাজিত হয় তখন কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোমের হলো তার যে দুইটা ক্রোমাটিড, সেই ক্রোমাটিড দুইটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। তা কি হয় যে প্রথম ধাপে যে কোষগুলো তৈরি হয় সেই কোষে যত ক্রোমোজোম থাকে, দ্বিতীয় ধাপে প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম থাকে। তার মানে অনেকটা আমরা এইভাবে বলতে পারি যে মিওসিস কোষ বিভাজন যে দুইটা ধাপে সম্পন্ন হয়, তার প্রথম ধাপে হলো যদি কোনো একটা কোষে 46টা ক্রোমোজোম থাকে তাহলে প্রথম ধাপে প্রত্যেকটা কোষে 23টা করে ক্রোমোজোম হয় এবং দুইটা কোষ তৈরি হয়। এবং পরবর্তী ধাপে সেই 23 ক্রোমোজোম বিশিষ্ট প্রতিটা কোষ যখন বিভাজিত হয় তখন আবার 23 ক্রোমোজোম বিশিষ্ট কোষই আমরা পাই। এইভাবে মোট 4টা কোষ পাই এবং 4টা কোষেই ক্রোমোজোম সংখ্যা 23টা করে থাকে। ওকে, তাহলে আমরা এতটুকু আবার একটু ক্লিয়ার হইলাম যে মিওসিস কোষ বিভাজন দুইটা পদ্ধতিতে, দুইটা ধাপে সম্পন্ন হবে। এই দুইটা ধাপকে আমরা নামকরণ করে থাকি মিওসিস 1 আর মিওসিস 2। তাহলে আমরা যদি এখন টোটাল মিওসিসটাকে যদি আমরা দেখতে চাই তাহলে দুইটা ভাগে আগে ভাগ করে নেব, মিওসিস 1 আর মিওসিস 2। আমি যদি এখন লিখি মিওসিস, খেয়াল করো, এটা হলো মিওসিস। যদি আমি দেখাই মিওসিস, যদি আমি বলি আচ্ছা মনে করো এটা হলো, আচ্ছা আমি এম দিয়ে বুঝাই মিওসিস। তাহলে মিওসিস সমান সমান যদি আমি বলি তাহলে এখানে কি বলতে পারি আমরা, মিওসিস 1 প্লাস, খেয়াল করো, মিওসিস 2। তাহলে মিওসিস 1 আর মিওসিস 2 মিলে কি হচ্ছে, মিওসিস হচ্ছে। ওকে, তাহলে মিওসিস দুইটা ধাপে সম্পন্ন হয়, আমরা জানি মিওসিস 1 আর মিওসিস 2 এই দুইটা ধাপে সম্পন্ন হয়। এখন প্রশ্ন হলো এই মিওসিস 1 আবার কতগুলো উপধাপে সম্পন্ন হবে, আবার মিওসিস 2ও কিন্তু অনেকগুলা উপধাপে সম্পন্ন হয়ে থাকে। তাহলে সেই উপধাপগুলা কি, সেইগুলো আমাদেরকে জানতে হবে। খেয়াল করো, মিওসিস 1 আবার সম্পন্ন হয় আমরা যদি ধরি তাহলে 5টা উপধাপে সম্পন্ন হয়। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ এখানে নাই,
প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস। তাহলে মিওসিস 1 আবার 4টা ধাপে সম্পন্ন হচ্ছে, 5টা ধাপে সম্পন্ন হচ্ছে, 5টা উপধাপে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস। ঠিক মিওসিস 2ও কিন্তু একইভাবে কি 5টা উপধাপে সম্পন্ন হয়। কি কি? ওখানেও কিন্তু প্রোফেজ হয়, মেটাফেজ হয়, অ্যানাফেজ হয়, টেলোফেজ হয় আর সাইটোকাইনেসিস হয়। ওকে, আমরা একটু যদি সেটা দেখে নিই এখানে, তাহলে এইটা মনে করো মিওসিস 1। তাহলে আমরা জানি মিওসিস 1 কয়টা ধাপে সম্পন্ন হচ্ছে? 5টা। কি কি? আমরা এখন যদি দেখি তাহলে এখানে দেখাইতে পারি আমরা এইভাবে। যদি আমি দেখাই তাহলে দেখো কি প্রোফেজ, তারপর কি আচ্ছা এই দিক থেকে যদি দেখাই তাহলে এটা হলো প্রোফেজ, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ, তারপর সাইটোকাইনেসিস। সিকে সাইটোকাইনেসিস। ওকে, তাহলে আমরা এখন বুঝে গেলাম যে মিওসিস 1 5টা ধাপে সম্পন্ন হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। এখন খেয়াল করো, তাহলে মিওসিস 2 কয়টা ধাপে সম্পন্ন হয়? মিওসিস 2ও কিন্তু এমন 5টা ধাপেই সম্পন্ন হয়। তাহলে সেই 5টা ধাপের নাম যদি আমরা এখন এইভাবে লিখি, তাহলে সেখানেও কি আসবে? আবার আসবে প্রোফেজ। খেয়াল করো, আবার কি আসছে এখানে? প্রোফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, তারপর টেলোফেজ, তারপর সাইটোকাইনেসিস। ওকে, তাহলে এখন আমরা যদি দেখি তাহলে মেটাফেজেও মাইটোসিস 1এও প্রোফেজ আছে, মিওসিস 1এও প্রোফেজ আছে, মিওসিস 2এও কিন্তু প্রোফেজ আছে। তাহলে দুই প্রোফেজকে যদি আমরা এখন আলাদা করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? যে এই মিওসিস 1-এর যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর সাথে আমি 1 যুক্ত করে দেব, আর 2-এর যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর সাথে যদি আমি 2 যুক্ত করে দিই, তাহলে দেখো দুই জায়গায় কিন্তু সেম উপধাপ। তাহলে যখন 1 আর 2 দিয়ে আমি চিহ্নিত করে দিব, তখন আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে যে আমি কোন প্রোফেজ নিয়ে আলোচনা করছি বা কোন মেটাফেজ নিয়ে আলোচনা করছি। সেটা কি মিওসিস 1-এর মেটাফেজ নাকি মিওসিস 2-এর মেটাফেজ। তো এই কারণে আমরা মিওসিস 1-এ যে ঘটনাগুলো, যে ধাপগুলো ঘটে, সেই প্রত্যেকটা ধাপের সাথে আমি 1 যুক্ত করে দিই। এই যে দেখো 1 যুক্ত করে দিলাম। আর মিওসিস 2-এর যে ধাপগুলো আছে সেম ধাপিত, সেই ধাপগুলোর সাথে আমি 2 যুক্ত করে দিব। এই যে দেখো আমি সবগুলাতে 2 যুক্ত করে দিচ্ছি। এই যে 2 যুক্ত করে দিলাম। তাহলে এখন কি দেখছি আমরা? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 আর সাইটোকাইনেসিস 2। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা মিওসিসের যে 2টা ধাপ এবং প্রত্যেকটা ধাপের যে উপধাপ সম্পর্কে ধারণা পেলাম। কিন্তু খেয়াল করো, এই মিওসিস 1-এর যে প্রোফেজ, অর্থাৎ প্রোফেজ 1 যেটা, এইটা আবার খুবই ঘটনাবহুল এবং অনেক ধরনের ঘটনা এখানে ঘটে এবং দীর্ঘ সময় ধরে এই প্রোফেজ 1টা থাকে। যে কারণে প্রোফেজ 1কে আবার আলোচনার সুবিধার্থে আমরা আমরা আবার 5টা উপধাপে আমরা আবার ভাগ করে নিয়ে থাকি। 5টা উপধাপ কি কি? সেটা প্রোফেজ 1কে যদি আমরা এখন সেই 5টা উপধাপে ভাগ করি, তাইলে লেপটোটিন, তাহলে কি হবে? একটা উপধাপের নাম লেপটোটিন, তারপর আর একটা উপধাপের নাম হলো জাইগোটিন। খেয়াল করো, জাইগোটিন, লেপটোটিন, জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপরে যেটা আছে সেটা হলো ডায়াকাইনেসিস। DIA যদি আমি দেখাই, DIA, ডায়াকাইনেসিস। ওকে, তাহলে প্রোফেজ 1 আবার কি হচ্ছে? লম্বা কাহিনী যেহেতু প্রোফেজে 1-এ ঘটে, তাই প্রোফেজ 1কে আবার আমরা আরও 5টা উপধাপে ভাগ করে নিয়ে থাকি। সেটা কি কি? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। তাহলে আমার মনে হয় আমরা এখন মোটামুটি ক্লিয়ার হয়েছি যে মিওসিস কোষ বিভাজন ঘটতে গেলে কতগুলা ধাপ উপধাপ পার হতে হবে। তাহলে আমরা যদি একেবারে প্রথম থেকে হিসাব করি, তাহলে প্রথমে কিন্তু ইন্টারফেস থাকবে। এখানে মাইটোসিস বলো, মিওসিস বলো, কোষ বিভাজিত হতে গেলে তার কিন্তু প্রস্তুতির দরকার হয়। সেই প্রস্তুতি পর্যায়টাকে আমরা বলে থাকি ইন্টারফেস। এবং সেই ইন্টারফেসে G1 আছে, S আছে, G2 আছে। খেয়াল করো,
তারপরে শুরু হয়ে যাবে হলো প্রোফেজ 1, অর্থাৎ প্রোফেজ 1 G2 এর পরেই শুরু হয়ে যাবে প্রোফেজ 1। তাহলে প্রোফেজ 1-এ আবার প্রোফেজ 1-এরও যদি আমি প্রথম ধাপটা শুরু চিন্তা করি, তাহলে কি লেপ্টোটিন, তারপর জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপর ডায়াকাইনেসিস। তারপরে গিয়ে ঘটবে কি মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1। এর ফলে আমরা কি পাবো? অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা কোষ পাবো। এবার সেই দুইটা কোষ আবার বিভাজিত হবে কি প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 আর সাইটোকাইনেসিস 2। এই 5টা ধাপ অতিক্রম করে ওই দুইটা কোষ থেকে আবার আমরা কি আবার হলো 2টা থেকে 4টা কোষ পাবো আমরা। খেয়াল করো, এইগুলা যদি আমরা এখন হিসাব করি, প্রত্যেকটা ধাপ যদি আমরা এখন ভালো মতো অবজার্ভ করি, তাহলে দেখা যাবে যে G1 আমরা মাইটোসিসের ক্ষেত্রে যা পড়ছিলাম সেরকমই হবে। এসও একই রকম কাহিনী, G2-তেও একই জাতীয় কাহিনী ঘটে। খেয়াল করো, এরপরে যেটা ঘটে যে এই যে ব্যতিক্রম কোথায়, এই প্রোফেজ 1-এই কিন্তু প্রধান ব্যতিক্রম ঘটনা মাইটোসিসের থেকে। মেটাফেজ 1-এও কিছুটা ব্যতিক্রম আছে, অ্যানাফেজ 1-এ আছে, টেলোফেজ 1-এ আছে, সাইটোকাইনেসিস সব সাইটোকাইনেসিসই একই টাইপের, তেমন কোনো পার্থক্য নাই। মেটাফেজও কি একই টাইপেরই, খুব বেশি পার্থক্য নাই। খেয়াল করো, আবার এই আমরা যদি এবার মিওসিস 2-এ যাই, তাহলে মিওসিস 2-এর প্রোফেজ যদি আমরা হিসাব করি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, সাইটোকাইনেসিস 2, এই জায়গাটা কিন্তু একেবারে হুবহু মাইটোসিসের মতোই হয়ে থাকে। আচ্ছা, এখানে আর একটা ধাপ আমরা উল্লেখ করতে পারি যে এই যে মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝে একটা গ্যাপ থাকে, যেটাকে আমরা ইন্টারকাইনেসিস বলে থাকি। খেয়াল করো, সেটা খুবই একটা সংক্ষিপ্ত ধাপ, সেটাকে আমরা ইন্টারকাইনেসিস বলতে পারি। তাহলে মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝে যদি আমরা ইন্টারকাইনেসিস ধাপটাকে ধরি, তাইলে এবার দেখো আমাদের টোটাল ধাপ কত হলো। একেবারে প্রথম থেকে যদি G1 থেকে শুরু করি, তাহলে G1, তারপরে S, তারপর G2, তারপর কি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1, ইন্টারফেজ, তারপর প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, সাইটোকাইনেসিস 2। অর্থাৎ টোটাল 18টা ধাপ অতিক্রম করলে একটা কোষ, খেয়াল করো, 18টা ধাপ উপধাপ অতিক্রম করলে একটা কোষ 4টা কোষে পরিণত হবে, এবং সেই প্রতিটা কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। খেয়াল করো, এই কারণেই আমরা মিওসিস কোষ বিভাজনকে মাইটোসিসের তুলনায় বা যে কোনো ধরনের কোষ বিভাজনের মধ্যে সবথেকে জটিলতম কোষ বিভাজন হিসাবে আমরা আখ্যা দিয়ে থাকি বা আমরা বিবেচনা করে থাকি। তা কেন সবথেকে জটিল মিওসিস কোষ বিভাজন, সেটা বোধহয় তোমরা এখন ক্লিয়ার হয়েছে। তবে ভয়ের কিছু নাই, জটিল হলেও খুব বেশি জটিল না। এখানে যদি আমরা দেখি মাইটোসিস কোষ বিভাজন যদি আমরা ভালো বুঝে যেয়ে থাকি, তাহলে আমাদের এই মিওসিস কোষ বিভাজন বুঝতে কিন্তু তেমন কোনো সমস্যাই থাকবে না। কারণ আমরা যদি এখানে দেখি, দেখো G1, S, G2 একেবারে হুবহুই আমরা বলতে পারি মাইটোসিসের মতোই, সামান্য কিছুটা পার্থক্য আছে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের আগে যেই ঘটনাগুলো ঘটে, মিওসিসে একই টাইপের ঘটনা ঘটে। খেয়াল করো, আবার মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 1, 2 কি একেবারে সেম, মাইটোসিসের সাইটোকাইনেসিস যেমন ছিল তেমন। কিন্তু এখানে মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ 1-ও একই টাইপের, সামান্য কিছু ব্যতিক্রম আছে। একটু যদি আমরা দেখি, যে সামান্য না, অ্যাকচুয়ালি যে ব্যতিক্রমটা দেখা যায় সেটা আসলে এই প্রোফেজ 1-এর ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতেই শুধু গঠনগত, ক্রোমোজোমের গঠনগত ব্যতিক্রম থাকে, কিন্তু ঘটনাগত ব্যতিক্রম কিন্তু থাকে না। অর্থাৎ মেটাফেজ 1 আর তুমি যদি মাইটোসিসের মেটাফেজ দেখো, তাহলে কিন্তু ঘটনা সেম, যে ক্রোমোজোমগুলো সব বিষুবীয় অঞ্চলে যে অবস্থান করে, অর্থাৎ ট্রাকশন ফাইবারের টানাটানিতে ক্রোমোজোমগুলো সব বিষুবীয় অঞ্চলে গিয়ে অবস্থান করে। তার মানে এই মেটাফেজ 1 আবার অ্যানাফেজ 1-এও ক্রোমোজোমগুলো কি 2 মেরুর দিকে ধাবিত হয়, তারপর টেলোফেজ 1-এও কি 2 মেরুতে পৌঁছে যায়, সাইটোকাইনেসিসে কি, তার মানে সেম টাইপেরই, তেমন কোনো সমস্যাই নেই। আর মিওসিস 2-এ যা আছে, অর্থাৎ প্রোফেজ 2 একেবারে মাইটোসিস যে প্রোফেজ ছিল সেরকম, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, সাইটোকাইনেসিস 7। তাই
এখানে আমরা যদি এখন দেখি তাহলে ব্যতিক্রম যে ঘটনাগুলো ঘটছে সেইটা হলো প্রোফেজ 1-এ। সেই কারণেই প্রোফেজ 1-কে আমরা ভালো মতো স্টাডি করার জন্য 5টা আবার উপধাপে ভাগ করে নিছি: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাইতে পারি যে আমাদের এই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস অর্থাৎ প্রোফেজ 1-এর ঘটনাটাই কিন্তু আমাদেরকে ভালো মতো স্টাডি করতে হচ্ছে। আর বাদবাকি কিন্তু আমরা আগেই মাইটোসিস যখন পড়ছি তখন বাদবাকি ঘটনাগুলো আমরা মাইটোসিসের সময় কিন্তু বুঝে আসছি। অর্থাৎ মাইটোসিস ভালো মতো বুঝে আসলে ওইগুলা নিয়ে আমাদের আর আলোচনার দরকার হচ্ছে না, শুধু প্রোফেজ 1-এর ঘটনাগুলা আলোচনা করলেই হয়ে যাচ্ছে। ওকে, তাইলে আর দেরি না, আমরা এখন প্রোফেজ 1-এর ঘটনাগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রোফেজ 1-এর প্রথম যে ধাপটা আছে লেপ্টোটিন, আমরা লেপ্টোটিন নিয়ে আমরা আলোচনা শুরু করব। তাহলে আমি এটা মুছে দিই, দিয়ে এই প্রোফেজ 1-এর ধাপগুলো আমি আগে এসে লিখে একটা একটা করে ধাপে কি কি ঘটে সেইগুলো আমরা আলোচনা করতে পারি। ওকে, তাহলে আমি প্রথম টোটালটা মুছে দিলাম, দিয়ে এবার আমি উপরে একটু নোট ডাউন করে রাখলাম। প্রথমে যেটা সেটা হলো লেপ্টোটিন, তারপর যেটা সেটা হলো জাইগোটিন, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপর ডায়াকাইনেসিস। এই যে ডায়াকাইনেসিস। ওকে, তাহলে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এবার এই ঘটনাগুলো কোন ধাপে কি কাহিনী ঘটবে সেগুলো আমরা এখন জানব। খেয়াল করো, মিওসিস যখন শুরু হয়, মিওসিস 1 যখন শুরু হয় তার আগে কিন্তু G1 এর G2 হয়ে গেছে। অর্থাৎ আমরা মিওসিস শুরুর আগে যে কোষটা পাবো সেই কোষে আমরা কি পাচ্ছি? ক্রোমাটিন তন্তু যে কপি হয়েছিল সেই কপি অবস্থায় কিন্তু আমরা পাবো, নোট করবো এটা। তারপর স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য যে সকল উপাদান দরকার, সেন্ট্রোসোমের মানে কপি হওয়া, মাইক্রোটিউবিউলসের কপি হওয়া, এইগুলো সব কিন্তু রেডি থাকবে। তাহলে আমরা যদি এখন কোষটাকে আঁকি, লেপ্টোটিনের কোষটা, যে লেপ্টোটিনের ঢোকার আগের যে অবস্থা, অর্থাৎ G2 ধাপ শেষ হওয়ার পরে যে কোষের অবস্থা, সেইটা হলো এই যে এইটা হলো নিউক্লিয়াস, বাইরের সাইটোপ্লাজম। এই যে এখানে কি আছে? মাইক্রোটিউবিউলসগুলো আছে, সেন্ট্রোসোম আছে, কপি হয়ে দুই দিকে গেছে সেন্ট্রোসোম, এইদিকে হলো সেন্ট্রোসোম আছে। ভেতরে আছে যেটা নিউক্লিয়াসের ভেতরে, এই জায়গাটাই আছে প্রথমত এখানে নিউক্লিওলাস। এই যে আমরা যদি ধরি এটা হলো নিউক্লিওলাস। আর এই যে ক্রোমাটিন তন্তু কিন্তু আমরা একটা পাবো না, কি পাবো? দুইটা ক্রোমাটিন তন্তু পাবো। আর আমরা জানি ক্রোমাটিন তন্তু কি দিয়ে তৈরি হয়? ক্রোমোজোম দিয়ে তৈরি হয়। আমি ধরে নিলাম যে এই কোষে এখন 4টা ক্রোমোজোম আছে, 4টা। তাহলে এইটা মনে করো একটা ক্রোমোজোম। খেয়াল করো, আমি যদি ব্লু কালার দিয়ে দেখাই তাহলে এইটা মনে করো আর একটা ক্রোমোজোম। খেয়াল করো, এরপরে গ্রিন কালারে যদি আমি দেখাই তাহলে এটা কি? আর একটা ক্রোমোজোম। এবং পরবর্তীতে আবার আমি রেড কালার দিয়ে আর একটা ক্রোমোজোমকে আমি দেখাইলাম। তাহলে এই হলো আমাদের 4টা ক্রোমোজোম। আমি 4 ক্রোমোজোম বিশিষ্ট কোষ ধরে নিলাম। তাহলে যেহেতু এই কোষটা এস ধাপ অতিক্রম করে এসে এখন কি লেপ্টোটিনে ঢুকবে, তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই কিন্তু এই প্রতিটা ক্রোমোজোমেরই কিন্তু কপি থাকবে। ওকে, তাহলে আমি এখানে রেডটার কপি করে দিই, এই যে রেডটার কপি। এবার আমি ব্লুটার কপি করে দিই, এই যে ব্লু ক্রোমোজোমটার কপি। ওকে, এবার আমি গ্রিনটার কপি করব, এখন আমি গ্রিন ক্রোমোজোমটার কপি করলাম। ফাইনালি আমরা বাকি আর একটা যে থাকলো ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটারও কপি করে দিলাম। এইগুলা সবই কিন্তু পুরাতন ঘটনা, অর্থাৎ মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলা দেখে এসেছিলাম। এবং প্রতিটা ক্রোমোজোম কি হবে? অবশ্যই প্রতিটা ক্রোমোজোমে তাহলে এখন যে 2টা করে সুতা, সেই 2টা করে সুতারে কি বলবো আমরা? ক্রোমাটিড। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 4টা ক্রোমোজোম এবং প্রতিটা ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড আছে। আর ক্রোমাটিডগুলো আবার পরস্পরের সাথে কি আছে? সেন্ট্রোমিয়ার নামক এক ধরনের বোতামের মতো অংশ দিয়ে এরা পরস্পরের সাথে যুক্ত থাকে। কি দিয়ে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার দিয়ে। ওকে, তাহলে আমরা এখন একেবারে
সাধারণভাবে যদি আমরা বলি তাহলে আমরা এখন যে নিউক্লিয়াসটা বা কোষটা দেখতে পাচ্ছি, ধরে নিলাম এখানে 4টা ক্রোমোজোম আছে, প্রতিটা ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড আছে এবং ক্রোমাটিড 2টা পরস্পরের সাথে সেন্ট্রোমিয়ার ছাড়া আর কোথাও যুক্ত নাই, এবং একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সাথে আলতোভাবে যুক্ত হয়ে লম্বা একটা সুতার মতো গঠন তৈরি করছে, যেইটা পেঁচিয়ে জালের মতো এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে। ওকে, এবার শুরু হবে তাইলে এখান থেকে কাহিনী শুরু হবে কিসের? লেপ্টোটিনের। তাইলে আমরা জানি লেপ্টোটিনে কি ঘটে। প্রথমে পানি বিয়োজন শুরু হয়। দেখো মাইটোসিসের প্রোফেজেও কিন্তু আমরা দেখছিলাম যে প্রথমে পানি বিয়োজন দিয়ে ঘটনা শুরু। তাহলে এই মিওসিস 1-এর যে প্রোফেজ, সেখানেও কিন্তু পানি বিয়োজন দিয়ে কাহিনী শুরু হবে। আর সেই মিওসিসের প্রোফেজ 1-এ প্রথম ধাপ কি? লেপ্টোটিন, অর্থাৎ লেপ্টোটিন থেকে সেই পানি বিয়োজন শুরু হবে। ওকে, তাহলে লেপ্টোটিনে আমরা এখন দেখব যে এই ক্রোমাটিন তন্তু এখন পানি বিয়োজন করবে। পানি বিয়োজন করলে কি হয়? রেজাল্ট হয় আমরা জানি যে ক্রোমোজোমগুলা কুণ্ডলিত হইতে থাকে, অর্থাৎ প্রতিটা ক্রোমোজোম তৈরিকারী যে 2টা ক্রোমাটিড আছে, সেই ক্রোমাটিডগুলা ইন্ডিভিজুয়ালি একটা আর একটার থেকে আলাদা অবস্থায় কি হয়? কুণ্ডলিত হইতে থাকে, অর্থাৎ টেলিফোনের তারের মতো পেঁচাইতে থাকে। যার ফলে কি হবে? যার ফলে এই একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমের সাথে যে পয়েন্টে দেখো যুক্ত আছে, সেই পয়েন্টে একটা পরস্পর বিরোধী বা পরস্পরের বিপরীতমুখী এক ধরনের টান বা বল কি কাজ করবে, সেই বলে ক্রোমোজোমগুলা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ লেপ্টোটিনের প্রথম কাহিনী হলো পানি বিয়োজন। পানি বিয়োজনের ফলে কি হবে? ক্রোমোজোমগুলা কুণ্ডলিত হবে। ক্রোমোজোমগুলা কুণ্ডলিত হওয়ার কারণে কি হবে? যে ক্রোমাটিন তন্তু তৈরিকারী যে ক্রোমোজোমগুলো একটা আর একটার সাথে আলতোভাবে লেগেছিল, তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে এবং প্রতিটা ক্রোমোজোম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম এখন পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। কেউ কারোর সাথে আর যুক্ত থাকবে না, কারোর সাথে কারো আর কোনো সম্পর্ক এখানে থাকবে না লেপ্টোটিনে। এবং এই সময় যদি আমরা দেখি, যত সময় লেপ্টোটিন চলবে তত সময় পর্যন্তই কিন্তু পানি বিয়োজন চলতেই থাকবে। পানি বিয়োজন কিন্তু থামবে না। খেয়াল করো, পানি বিয়োজন অনেক পরে যে থামবে। খেয়াল করো, পুরা প্রোফেজ জুড়েই কিন্তু পানি বিয়োজন অব্যাহত থাকে। খেয়াল করো, তাহলে পানি বিয়োজন চলবে। এবার যদি আমরা দেখি তাহলে দেখো নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে। এই নিউক্লিও মেমব্রেনের তেমন কোনো পরিবর্তনই ঘটবে না, যেমন ছিল তেমনই স্পষ্টই থাকবে। আর বাইরে যদি আমরা দেখি তাহলে এখানে যে স্পিন্ডল যন্ত্র তৈরির যে কার্যক্রম, স্পিন্ডল যন্ত্র তৈরির উপকরণ তো G2-তে তৈরি হয়েছিল, সেই স্পিন্ডল যন্ত্র তৈরির কার্যক্রম এখানে কি শুরু হবে। এবং সব থেকে শুরুর কার্যক্রম চলবে, মানে একেবারে শুরু বা দৃষ্টিগোচর হবে না, কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরির কার্যক্রম শুরু হয়ে যাবে। কিন্তু তখনও কিন্তু চোখে আসবে না যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে বা হচ্ছে, কিন্তু কার্যক্রম হলো শুরু হয়ে যাবে। এখন এই সময় আর একটা ঘটনা যেটা ঘটে, যে ক্রোমোজোমগুলা যেহেতু পানি বিয়োজন করে করে মোটা খাটো হয় বলে দৃষ্টিগোচর হইতে থাকে, এবং সাথে সাথে প্রত্যেকটা ক্রোমোজোমের গায়ে এই পিন ফোটানোর মতো, কেঁচোর গায়ে পিন ফোটাইলে যেমন দেখায়, এমন ক্রোমোজোমের গায়ে মনে হবে কেউ এমন পিন ফুটাই রাখছে, অর্থাৎ কিছু বিন্দুর মতো গঠনের আবির্ভাব হবে। এই বিন্দুবৎ গঠনগুলাকে আমরা বলবো ক্রোমোমিয়ার। কি বলবো? বিন্দুবৎ গঠনগুলারে কি বলবো? ক্রোমোমিয়ার। আর এই ক্রোমোমিয়ারগুলা থাকার কারণে অ্যাকচুয়ালি আমরা প্রতিটা ক্রোমোজোমকে একসূত্রক বলেই আমাদের কাছে তখন মনে হবে, কারণ দুইটা ক্রোমাটিড কিন্তু ক্রোমোমিয়ারের কারণে পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। এবং ক্রোমোমিয়ারগুলা যেহেতু খুব কাছাকাছি থাকে, তাই মাইক্রোস্কোপে ওই যে বললাম পিন ফোটানোর মতো দেখায়, কেঁচোর গায়ে পিন ফোটায় উপর থেকে ছবি নিলে যেমন দেখায়, ক্রোমোজোমগুলোকে তেমন দেখায়। এবং এক সূত্রক বলেই কি মনে হয়, কারণ আরও কিছু রাসায়নিক পদার্থ জমা হয়ে ক্রোমাটিড দুইটা এমনভাবে পরস্পরের সাথে লেগে থাকে বলে মনে হয়, দেখে মনে হয় এক সূত্র। খেয়াল করো, তাহলে এই হলো লেপ্টোটিনের ঘটনা। খেয়াল করো, এবার লেপ্টোটিনে যদি আমরা ফাইনাল অবস্থা দেখি, তাহলে ক্রোমোজোমগুলো কিন্তু বিক্ষিপ্ত আছে, কেউ কারো সাথে জোড়া বেঁধে নাই। অর্থাৎ এখানে
আমাদের যে 23 জোড়া যে ক্রোমোজোম থাকে তার 23টা আসছে বাবা থেকে, 23টা আসে মা থেকে। এর মধ্যে বাবা থেকে আগত প্রথম আর মা থেকে আগত প্রথম যে ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম আকার আকৃতিতে সেম এবং একই সংখ্যক ক্রোমোজোম একই সংখ্যক জিন ধারণ করে এবং একই বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে এমন দুইটা ক্রোমোজোমকে আমরা বলে থাকি হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম তার প্রথম জোড়া পরস্পরের হোমোলোগাস, দ্বিতীয় জোড়া পরস্পরের হোমোলোগাস, তৃতীয় জোড়া পরস্পরের হোমোলোগাস। তার মানে এইভাবে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমরা যেহেতু এখানে 4টা ক্রোমোজোম নিয়ে হিসাব করছি, তাহলে এখানে 2টা হোমোলোগাস ক্রোমোজোম আছে, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আছে ধরে নিলাম। তার মানে 2 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আছে। অর্থাৎ এইটারে যদি আমি ধরে নিই বাবা থেকে এসছে, তাহলে এটার নাম দিতে পারি আমি B1। এইটা মনে করো মা থেকে এসছে, মা থেকে আসা এইটা মনে করো M1। গ্রিনটারে আমি ধরে নিলাম B2 আর রেডটারে আমি ধরে নিলাম হলো M2। খেয়াল করো, তার মানে B1 মানে বাবা থেকে আসা প্রথমটা, M1 মানে মা থেকে আসা প্রথমটা, B2 মানে বাবা থেকে আসা দ্বিতীয়টা, M2 মানে মা থেকে আসা দ্বিতীয়টা। তাহলে এইভাবে B1 M1 কি হবে, ধীরে ধীরে কিন্তু এরা কিন্তু জোড়া বাঁধবে। সেটা কিন্তু এই সে লেপ্টোটিনে না, পরবর্তী ধাপটার নাম হলো জাইগোটিন। তাহলে জাইগোটিনে পানি বিয়োজন অব্যাহত থাকবে ক্রোমোজোমে, এবং সাথে যে প্রত্যেকটা ক্রোমোজোমে যে পিন ফোটানোর মতো বিন্দু অর্থাৎ ক্রোমোমেয়ার রয়েছে, সেই ক্রোমোমেয়ারও কি অবিকৃত অবস্থায় থাকবে, অর্থাৎ রয়ে যাবে। এবং ক্রোমোজোমগুলা কি হবে, এর মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমগুলা পরস্পরের দিকে অগ্রসর হয়ে জোড়া বাঁধার কি একটা চেষ্টা করবে। এই জোড়া বাঁধার জন্য পরস্পরের দিকে যে আসে, অগ্রসর হয়, এই ঘটনাটাকে আমরা বলে থাকি সিনাপসিস। কি বলি? সিনাপসিস। তাইলে আমরা এখন কি দেখব? এখন আমরা দেখব যে এই নিউক্লিয়াসের মধ্যে বাবা থেকে আগত প্রথম যে ক্রোমোজোমটা ছিল আর মা থেকে আগত প্রথম যে ক্রোমোজোমটা ছিল, অর্থাৎ এরা কিন্তু আকার আকৃতিতে কি সেম সাইজের ছিল এবং একই কি বৈশিষ্ট্য ধারণকারী ছিল। তাহলে এই B1 আর M1 ক্রোমোজোম পরস্পরের দিকে অগ্রসর হইতে থাকবে, পরস্পরের দিকে আসতে থাকবে। তাহলে এটা মনে করো B1, আমি ধরে নিলাম এটা B1। এরপরে আমি এটা ব্লুটারে ধরে নিই, এইটা হলো M1। তাহলে B1 আর M1 অবশ্যই কি পরস্পরের সমান। এবং এরা কি হবে, আর প্রথম তো লেপ্টোটিনের পরে তো বিক্ষিপ্ত ছিল, কিন্তু জাইগোটিনের শুরুতে এরা পানি বিয়োজন করে আরো মোটা খাটো হবে, আরো ক্রোমোমিয়ার আরো স্পষ্ট হবে, ক্রোমোমিয়ার অবিকৃত থাকবে এবং এই B1 আর M1 পরস্পরের দিকে ধাবিত হবে, অর্থাৎ সিনাপসিস হবে। এবং ফাইনালি গিয়ে জাইগোটিনের একেবারে ফাইনালের দিকে স্টেজে গিয়ে এই দুইটা পরস্পরের সাথে জোড়া বেঁধে ফেলবে। অর্থাৎ প্রথম কি দূরে ছিল জাইগোটিনের শুরুতে, আর জাইগোটিনের শেষে এইভাবে পরস্পরের সাথে জোড়া বেঁধে যাবে। এই জোড়া বাঁধার প্রক্রিয়া, জোড়া বাঁধার জন্য যে পরস্পরের দিকে আসলো, এই ঘটনাটাকে আমরা বলি সিনাপসিস। আর যখন জোড়াটা বেঁধে যাবে তখন জোড়াটাকে আমরা বলবো বাইভ্যালেন্ট। তার মানে লাল আর নীলের এই জোড়াটারে কি বলছি আমরা? বাইভ্যালেন্ট। খেয়াল করো, এই B1-এও কিন্তু 2টা ক্রোমাটিড, M1-এও কিন্তু 2টা ক্রোমাটিড, বাট জাইগোটিন পর্যন্ত ক্রোমোমিয়ার থাকার কারণে আমরা প্রতিটা ক্রোমোজোমে যে 2টা করে ক্রোমাটিড আছে সেটা কিন্তু আমরা বুঝি না বা দৃষ্টিগোচর হয় না। আপাত দৃষ্টিতে এখনো কিন্তু B1 একটা ক্রোমোজোম, এক সূত্রক, আবার M1-কেও কিন্তু আমরা এক সূত্রক বলেই মনে করছি। B1 M1 দুইটাই কিন্তু এক সূত্রক বলে মনে হচ্ছে। তাহলে এই 2টা ক্রোমোজোমের জোড়াকে আমরা বলছি এখন বাইভ্যালেন্ট। এই সময়ে কিন্তু নিউক্লিওলাস রয়ে যায়। এই যে নিউক্লিওলাস মনে করা আছে, স্পিন্ডল যন্ত্র তৈরি যে হচ্ছে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেলেও, কিছুটা অগ্রসর হলেও স্পিন্ডল যন্ত্র তখনও পর্যন্ত কিন্তু দৃষ্টিগোচর হয় না। ওকে, তাইলে জাইগোটিনের ঘটনা আমরা জেনে গেলাম। তাহলে আমরা লেপ্টোটিন শিখে গেছি, জাইগোটিন শিখে গেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হলো প্যাকাইটিন। খেয়াল করো, মিওসিস কোষ বিভাজনের সবথেকে ঘটনা, মানে ইউনিক যে ঘটনাটা, মিওসিসের সবথেকে ইউনিক ঘটনা যেটা,
সেই ইউনিক ঘটনাটাই কিন্তু এই প্যাকাইটিনে এসে ঘটে। সেই ইউনিক ঘটনাটা হলো ক্রসিং ওভার। এখন প্রশ্ন হলো সেই ক্রসিং ওভার কি এবং কিভাবে সেটা সংগঠিত হয়, সেইগুলাই আমরা শিখব। তারপর প্যাকাইটিনে প্রথমেই যেটা হয়, পানি বিয়োজন চলে, সমস্যা নাই। প্রথমেই যেটা হবে, ক্রোমোজোমগুলা থেকে ক্রোমোমিয়ারের বিলুপ্তি হয়ে যাবে, অর্থাৎ সেই পিন ফোটানো মতো সেই অংশগুলা আমরা আর দেখতে পাবো না। এই কোথায় এসে? প্যাকাইটিনে এসে। যার ফলে কি হবে, প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু তাদের গঠনকারী যে দুইটা সুতা অর্থাৎ ক্রোমাটিড, সেই দুইটা ক্রোমাটিড তখন পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এই যে দেখো, ক্রোমাটিড দুইটা পরস্পর থেকে আলাদা হয়ে গেল। অর্থাৎ আমরা এই প্যাকাইটিনে এসে প্রথমে দ্বিসূত্র ক্রোমোজোম দেখতে পাবো, যার সূত্র দুইটা শুধুমাত্র সেন্ট্রোমিয়ারে যুক্ত, আর কোনো জায়গায় যুক্ত না। এই অবস্থাটা পাবো আমরা প্যাকাইটিনের শুরুতেই। এই যে দেখো, প্যাকাইটিনের শুরু। তাহলে এখন দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড। খেয়াল করো, লালে দেখো এখন দুইটা সুতা স্পষ্ট বোঝা যাচ্ছে, আবার নীলটাতেও আমরা এখন স্পষ্ট দুইটা করে সুতা দেখতে পাচ্ছি। এই অবস্থাটাকে আমরা বলে থাকি টেট্রাড। টেট্রা মানে 4, অর্থাৎ বাইভ্যালেন্ট এখন টেট্রাডে পরিণত হয়ে গেছে। অর্থাৎ প্যাকাইটিনে আমরা কি দেখব? বাইভ্যালেন্ট টেট্রাডে পরিণত হয়েছে। অর্থাৎ এখন এই যে জোড়া, দুই ক্রোমোজোমে দুই সূত্রের যে জোড়াটা ছিল, সেইটা এখন 4 সূত্রের একটা গুচ্ছে পরিণত হয়েছে, তাই এটার নাম দেওয়া হয়েছে টেট্রাড। এবার এই টেট্রাডে দেখো যে প্রত্যেকটা ক্রোমোজোম, একই ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড থাকে, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে আমরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলি। আর এক ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে আর এক ক্রোমোজোমের কোনো একটা ক্রোমাটিডকে আমরা নন সিস্টার ক্রোমাটিড বলি। তার মানে ব্লু কালারের যে ক্রোমোজোমটা অর্থাৎ M1, তাহলে M1 ক্রোমোজোমে যে দুইটা ক্রোমাটিড রয়েছে, এরা পরস্পরের সিস্টার। রেড ক্রোমোজোমটা অর্থাৎ B1 যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোম তৈরিকারী যে দুইটা ক্রোমাটিড অর্থাৎ লাল দুইটা সুতা, তারা পরস্পরের কি? সিস্টার ক্রোমাটিড। কিন্তু লালের সাথে নীলের সম্পর্ক যদি আমরা এখানে বিবেচনা করি, তাহলে কি লাল এবং নীলের মধ্যে যে রিলেশন, সেটা হলো নন সিস্টার রিলেশন। এই প্যাকাইটিন উপধাপে টেট্রাড যখনই তৈরি হবে, তখন এই টেট্রাডের দুইটা নন সিস্টারের, দুইটা বা চারটা বা একাধিক নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, খেয়াল করো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির সংযোগ তৈরি হবে। এক্স আকৃতির সংযোগকে আমরা বলি কায়াজমা। খেয়াল করো, এবং ওই কায়াজমা অঞ্চল কি ভেঙে যায়, ভেঙে বাবার ক্রোমোজোমের অংশ মায়ের ক্রোমোজোমে যায়, মায়ের ক্রোমোজোমের অংশ বাবার ক্রোমোজোমে আসে। খেয়াল করো, অর্থাৎ অংশের কি বিনিময় হয়। এই অংশের বিনিময় হওয়ার ঘটনাটাকে আমরা বলে থাকি হলো ক্রসিং ওভার। কি বলি? ক্রসিং ওভার। আমরা যদি এই ভিডিওটা একটু দেখি, তাহলে এই ভিডিওটাতে আমরা বোধহয় সিনাপসিস, ক্রসিং ওভার, এইগুলো আমরা ভালো বুঝতে পারবো। দেখো, এই যে ক্রোমোজোমগুলা যে জোড়া বাঁধছে, দেখো এখনো কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় আছে। এই যে দেখো পরস্পরের সাথে যে জোড়া বাঁধছে, এখানে আমরা যদি দেখি পার্পল কালারের যেগুলা দেখছো, সেগুলা মনে করো বাবা থেকে আসা, আর এই সে পেস্ট কালারের যেগুলা দেখছো, ধরে নাও সেগুলা হলো মা থেকে আসা। তাহলে এখন এরা কি আছে? ক্রোমোজোমগুলা কিন্তু পরস্পর থেকে বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে। এবার দেখো, এরা ধীরে ধীরে পরস্পরের কাছে আসছে। এই কাছে আসাটাকে আমরা বলছি সিনাপসিস। এবার এসে জোড়া বেঁধে গেছে, জোড়ারে আমরা বলছি বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট তৈরি হওয়ার পরে কি হবে? খেয়াল করো, এই বাইভ্যালেন্ট তৈরি হওয়ার পরেই কিন্তু মূলত ক্রোমোজোম উপর থেকে নিচে পর্যন্ত দুইটা ক্রোমাটিডে আলাদা হয়ে যায়। যদিও এখানে আমরা আগেই দেখছি যে আলাদা করে দেখাইছে, কিন্তু এটা সাধারণত জোড়া বাঁধার পর, বাইভ্যালেন্ট তৈরির পরে সেটা হয়ে থাকে। এবার যেটা হবে, দেখো দুইটা ক্রোমোজোমের মধ্যে দেখো এক্স আকৃতির সংযোগ তৈরি হয়েছে, অর্থাৎ বাবা আর মায়ের ক্রোমোজোমের মধ্যে দেখো এক্স আকৃতির সংযোগ তৈরি হয়েছে। দুইটা ক্রোমাটিড অর্থাৎ দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এই সংযোগকে আমরা বলে থাকি কায়াজমা। মনে রেখো, সংযোগটার নাম কিন্তু কায়াজমা। এবার সংযোগ স্থলে কি হবে? বাবা এবং মায়ের ক্রোমোজোমের অংশ অর্থাৎ ক্রোমাটিডের অংশ ভেঙে যাবে,
ভেঙে পরস্পরের সাথে বিনিময় করে নেবে। ওই বিনিময় করার ঘটনাটাকে আমরা বলে থাকি হলো ক্রসিং ওভার। এই যে আমরা যদি এখানে দেখি তাহলে এবার দেখো এই যে অংশের বিনিময় হয়ে গেছে, এই যে দেখো অংশের বিনিময় হয়ে গেছে। আগে এই অংশের বিনিময় হয়ে যাওয়ার কারণে আমরা কি দেখছি দেখো যে এই পেস্ট কালারের ক্রোমোজোমের সাথে দেখো আমরা পার্পেল কালারের কিছু অংশ দেখতে পাচ্ছি, আবার পার্পেল কালারের ক্রোমোজোমের ক্রোমাটিডের সাথে দেখো আমরা পেস্ট কালারের কিছু অংশ দেখতে পাচ্ছি। খেয়াল করো, তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তাহলে এই ক্রসিং ওভার মূলত কোথায় সম্পন্ন হয়? এই ক্রসিং ওভার এই প্যাকাইটিন উপধাপে কিন্তু সম্পন্ন হয়, এবং এই প্যাকাইটিন উপধাপে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস অনেকাংশে বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডাল যন্ত্র যে তৈরি হচ্ছে সেটা দৃষ্টিগোচর হয়। এই যে দেখো আমরা অ্যানিমেশনে দেখছি যে দৃষ্টিগোচর হচ্ছে, দৃষ্টিগোচর হয়ে যাবে। এই গেল হলো প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিন সব থেকে ঘটনাবহুল। কি কি ঘটে? প্রথমে ক্রোমোমেয়ার বিলুপ্ত হয়, পানি বিয়োজন অব্যাহত থাকে। তারপর ক্রোমোজোমগুলা উপর থেকে নিচ পর্যন্ত চিরে প্রতিটা ক্রোমোজোম 2টা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়, শুধুমাত্র সেন্ট্রোমিয়ার বাদে। তারপর কি হয়? ক্রোমোজোমগুলা কি করে? তাদের মধ্যে সিনাপসিস হয়, খেয়াল করো। তারপর কায়াজমা তৈরি হয়, ক্রসিং ওভার হয়। তার মানে অনেকগুলা ঘটনা এখানে ঘটে, এবং সাথে সাথে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস অনেকাংশে বিলুপ্ত হয়ে স্পিন্ডল যন্ত্র অনেকাংশে তৈরি হয়ে পড়ে। ওকে, গেল। এরপরে যদি আমরা দেখি তাহলে হলো ডিপ্লোটিন। খেয়াল করো, ডিপ্লোটিনের যদি আমরা দেখি, ডিপ্লোটিনে খুব বেশি ঘটনাবহুল না। এই যে ডিপ্লোটিনে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেল, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যাচ্ছে। আর এই স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যাওয়ার পর কি হচ্ছে? ক্রোমোজোমগুলা, খেয়াল করো, ক্রোমোজোমগুলা জোড়া বাঁধা অবস্থায়, খেয়াল করো, জোড়া বাঁধা অবস্থায় ক্রোমোজোমগুলা স্পিন্ডল যন্ত্রে গিয়ে যুক্ত হবে। কোথায়? এটা ডিপ্লোটিনে। এবং তারপরে যেটা হবে সেটা হলো দুইটা ক্রোমোজোমের মধ্যে, দুইটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে। কি হবে? বিকর্ষণ শুরু হয়ে যাবে। এই হলো ডায়াকাইনেসিসের হিসাব। এরপরে যদি ডিপ্লোটিনের হিসাব। এরপরে যদি আমরা ডায়াকাইনেসিসে যাই, এবার ডায়াকাইনেসিসে গেলে আমরা দেখব যে দুইটা ক্রোমোজোমের, খেয়াল করো, দুইটা ক্রোমোজোমে, যেহেতু ডিপ্লোটিনেই কি হয়েছিল, দুই ক্রোমোজোমের 2 সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ ক্রিয়া শুরু হয়ে গেছিল, বিকর্ষণ শুরু হয়ে গেছিল, তাই ডায়াকাইনেসিসে গিয়ে দেখা যাবে সেই বিকর্ষণ অনেক বেশি হওয়ার কারণে দুইটা ক্রোমোজোমের 2 প্রান্তে যেখানে কি কায়াজমা সৃষ্টি হয়েছে সেই অঞ্চলটাই শুধুমাত্র যুক্ত থাকবে, আর 2 ক্রোমোজোমের মাঝখানে একটা বড় কি গ্যাপের সৃষ্টি হয়ে যাবে, খেয়াল করো। এবং কায়াজমা ধীরে ধীরে 2 ক্রোমোজোমের 2 প্রান্তের দিকে সরে যেতে থাকবে, যে ঘটনাটাকে আমরা বলে থাকি প্রান্তীয়করণ। কি বলি? প্রান্তীয়করণ। তাহলে এই প্রান্তীয়করণটাই কিন্তু মূলত এই ডায়াকাইনেসিসের মূল ঘটনা। ওকে, তাহলে ডিপ্লোটিন আর জাইগোটিন, প্যাকাইটিন, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। তাহলে ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস কিন্তু অত বেশি ঘটনাবহুল না, এবং এইগুলা খুব দ্রুত ঘটে যায়। এখানকার যে কাজ অ্যাকচুয়ালি ডায়াকাইনেসিসের পরে, এই ডিপ্লোটিনের পরে ডায়াকাইনেসিস ঘটে যায়। তাই দুইটা ঘটনার মধ্যে যে কোনো কোনো জায়গায় দুইটা ঘটনাকে একত্রেই দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। তবে আমরা যদি একটু আলাদা আলাদাভাবে আলোচনা করতে চাই তাহলে বলতে পারি যে ডিপ্লোটিনে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হলো এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে স্পিন্ডল যন্ত্রটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়, একেবারে সুগঠিত হয়, এবং ক্রোমোজোমগুলো জোড়া বাঁধা অবস্থায় এই ট্র্যাকশন ফাইবারগুলোর সাথে গিয়ে যুক্ত হয়। এইটা হলো ডায়াকাইনেসিসের প্রধান ঘটনা বলা যেতে পারে, ডিপ্লোটিনের প্রধান ঘটনা। আর ডায়াকাইনেসিসে গিয়ে আবার কি হয়? ওই ট্র্যাকশন ফাইবারের টানে দুইটা সেন্ট্রোমিয়ার পরস্পর থেকে কি আলাদা হওয়ার চেষ্টা করার কারণে কি হয়? দুইটা সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ তৈরি হয়, 2 ক্রোমোজোমের মাঝে একটা কি বড় গ্যাপ বা লুপ সৃষ্টি হয়, এবং কায়াজমা প্রান্তের দিকে, 2 ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যেতে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রান্তীয়করণ। এই প্রান্তিকীকরণ বা প্রান্তীয়করণ ডায়াকাইনেসিসে ঘটে। এবার খেয়াল করো, ক্রোমোজোমগুলা কিন্তু বিক্ষিপ্তভাবে ট্র্যাকশন ফাইবারে যুক্ত হয়। একটা নির্দিষ্ট জায়গায় দেখো বিষুবীয় অঞ্চলে কিন্তু তখনও থাকে না, বিক্ষিপ্তভাবে ট্র্যাকশন ফাইবারে যুক্ত হয় যেখানে সেখানে।
মনে করো এখানে একটা, যদিও অ্যানিমেশনে সব এক জায়গায় দেখাচ্ছে, কিন্তু এক জোড়া ক্রোমোজোম এখানে, আরেক জোড়া ক্রোমোজোম এখানে, এইভাবে বিক্ষিপ্তভাবে থাকে ডিপ্লোটিনে। ডায়াকাইনেসিস পর্যন্ত এটা। এবার শুরু হয়ে যাবে মেটাফেজ 1। ট্র্যাকশন ফাইবারের টানা হেঁচড়া। ক্রোমোজোমগুলা জোড়া বাঁধা অবস্থায় এখনও কোথায় আছে? ক্রোমোজোমগুলা জোড়া বেঁধে এখনও কিন্তু ট্র্যাকশন ফাইবারে আছে, এবং জোড়া বাঁধা অবস্থায় তাদের টানা হেঁচড়ায় ক্রোমোজোমগুলো সব স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান নেয়। খেয়াল করো, মেটাফেজ 1 শেষ। এবার তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে মাইটোসিসের মেটাফেজের সাথে এখানে পার্থক্য কি? মাইটোসিসের মেটাফেজে ট্র্যাকশন ফাইবারে একটা করে ক্রোমোজোম ছিল, প্রতিটা ট্র্যাকশন ফাইবারে একটা ক্রোমোজোম। বাট এখানে প্রতিটা ট্র্যাকশন ফাইবারে এক জোড়া করে ক্রোমোজোম আছে। এই হলো পার্থক্য, তাছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নাই। এবং এখানে আমরা দেখি প্রত্যেকটা ক্রোমোজোমে কি আছে, বাবা এবং মায়ের ক্রোমোজোমে যে অংশের বিনিময় হয়ে আছে এইটা এখানে দেখা যায়। বাট মাইটোসিসে তো যেহেতু ক্রসিং ওভার হয় না, তাই ওই বিষয়টা এখানে আসে না, মাইটোসিসের ক্ষেত্রে আসে না। তাহলে মাইটোসিসের থেকে মূল পার্থক্য যেটা, মাইটোসিসের মেটাফেজের থেকে এখানে মিওসিস 1 এর মেটাফেজের যে প্রধান পার্থক্য সেটা হলো ক্রোমোজোমের সংখ্যা। অর্থাৎ প্রতিটা ট্র্যাকশন ফাইবারে ওখানে একটা, মাইটোসিসের ক্ষেত্রে একটা করে ক্রোমোজোম যুক্ত থাকে, আর এখানে এক জোড়া করে ক্রোমোজোম যুক্ত থাকে। সবগুলা মানে 23 জোড়া ক্রোমোজোমই এখন বিষুবীয় অঞ্চলে। খেয়াল করো মানুষের কোষের ক্ষেত্রে। তাহলে এই বিষুবীয় অঞ্চলে এসে গেল মেটাফেজ শেষ। এবার 23 জোড়ার মধ্যে বাবার গুলা একদিকে যাচ্ছে, মায়ের গুলা আর একদিকে ধাবিত হলো। এই যে আমরা যদি দেখি, এখন যদি ধাবিত হয়, এই যে দেখো ধাবিত হচ্ছে, এই যে ধাবিত হচ্ছে, দেখো বাবার গুলা একদিকে যাচ্ছে, মায়ের গুলা আর একদিকে যাচ্ছে। এই যাওয়াটাকে আমরা বলছি অ্যানাফেজ। যত সময় যাবে অ্যানাফেজ, চলে গেল টেলোফেজ। চলে গেলে কি টেলোফেজ। এবার টেলোফেজে কি হবে আমরা জানি, প্রোফেজে যা হয় টেলোফেজে তার উল্টা হয়। ক্রোমোজোমগুলা নিউক্লিয়ার মেমব্রেন দেখো আবির্ভাব হয়েছে, নিউক্লিওলাসের আবির্ভাব হবে, ক্রোমাটিন ভেঙে এই পানি বিয়োজন, পানি শোষণ করে লম্বা হবে। খেয়াল করো, খেয়াল করো, হয়ে আবার কি কোষে পরিণত হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে দুইটা কোষে পরিণত না হয়ে কি হয়, এই যে এখানে যেমন হলো সাথে সাথেই সেটা আবার আর হলো এই আবার মিওসিস 2 এ ঢুকে পড়ে। খেয়াল করো, তাহলে আমরা এখন দেখলাম যে আবার দুইটা কোষ হলো, হয়ে আবার কি প্রোফেজ শুরু হলো। এইভাবে কিন্তু আবার কি হবে, ফাইনালি আমরা এক সময় দেখবো। এই যে দেখো এখানে যে ঘটনাটা ঘটছে, দেখো একেবারে মাইটোসিসের মতোই। এই যে দেখো এইবার প্রমাণ, এইবার দেখো এই যে মেটাফেজ 2 হলো, এবার দেখো অ্যানাফেজ 2, অর্থাৎ প্রতিটা ক্রোমোজোমের যে দুইটা ক্রোমাটিড তারা পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে, অ্যানাফেজ 2। এবার কি টেলোফেজ 2। তারপরে যদি আমরা দেখি সাইটোকাইনেসিস 2 হয়ে দেখো 4টি কোষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে মিওসিস 2 এর যে কাহিনী ঘটছে সেটা কিন্তু একেবারে হুবহু মাইটোসিসের মতোই। তার মানে আমরা বোধহয় এখন পুরা মিওসিসটা বুঝে গেছি। তারপরেও আমরা একটু এই ভিডিওটা যদি এখান থেকে দেখি, প্রথম থেকে যদি শুরু করি, দেখো এই হলো G2 ধাপ অতিক্রম করার পরে কোষের অবস্থা। খেয়াল করো, এই যে ক্রোমাটিন তন্তু জালের মতো আছে, এখানে কি আছে, অনেকগুলা ক্রোমোজোম আছে। খেয়াল করো, মনে করো 2 সেট ক্রোমোজোম আছে, এক সেট আসছে বাবা থেকে, এক সেট আসছে মা থেকে। এই অ্যানিমেশনের হিসাব যদি করি, তাহলে এখানে মোট 4টা ক্রোমোজোম আছে, তার 2টা বাবা থেকে আসা, 2টা মা থেকে আসা। বাবা থেকে আসা প্রথম আর মা থেকে আসা প্রথমটা হলো হোমোলোগাস, বাবা থেকে আসা দ্বিতীয়, মা থেকে আসা দ্বিতীয়টা হলো হোমোলোগাস। তাহলে সেই হোমোলোগাস ক্রোমোজোম সব এখানে আছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এবং প্রতিটা ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড আছে, তাও বোঝা যাচ্ছে না। এবং ক্রোমোজোমগুলো একটার সাথে একটা লেগে থেকে এইভাবে জালের মতো অবস্থান করে আছে। তাহলে এইবার যখন প্রোফেজ শুরু হবে, অর্থাৎ প্রোফেজ 1 শুরু হবে, অর্থাৎ প্রোফেজ 1 মানে লেপ্টোটিন শুরু হবে। তাহলে এই যে লেপ্টোটিন শুরু হলো, ক্রোমাটিন পানি ভেঙে কুণ্ডলিত হয়ে ক্রোমোজোমে পরিণত হলো। খেয়াল করো, তারপরে যদি আমরা দেখি, তাহলে এবার জাইগোটিন হলো, অর্থাৎ সিনাপসিসের মাধ্যমে বাইভ্যালেন্ট তৈরি হলো। এই যে জাইগোটিন হয়ে গেল। এবার জাইগোটিনের পরে যেটা হবে প্যাকাইটিন। খেয়াল করো, জাইগোটিনের পরে প্যাকাইটিনও হচ্ছে, প্যাকাইটিন হয়ে গেছে। প্যাকাইটিনের পরে এখন চলছে হলো ডিপ্লোটিন, তারপরে এখন চলছে ডায়াকাইনেসিস। এই যে ডায়াকাইনেসিসের পরে হলো
মেটাফেজ 1, এবার অ্যানাফেজ 1, খেয়াল করো অ্যানাফেজ 1-এ আছি আমরা, এই যে অ্যানাফেজ 1, এবার কি টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস 1 হয়ে গেল। এবার আবার নতুন করে প্রোফেজ 1, মেটাফেজ 1, এই যে মেটাফেজ 1, এই যে অ্যানাফেজ, সরি প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এই যে সাইটোকাইনেসিস 2 হয়ে গেল। আশা করি আমাদের বোধহয় এই মিওসিস কোষ বিভাজন বুঝতে আর কোনো সমস্যা রইল না। ওকে, তাহলে তোমাদের যে নন মেজর যে সিলেবাস, নন মেজর সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিক কোষ এবং কোষ বিভাজন, বেশ অনেক কিছু ছিল এখানে, অনেক আলোচ্য বিষয় অনেক কিছু ছিল, পুরাটা বোধহয় আমরা শেষ করতে পারছি। আমরা আগামী ক্লাসে অবশ্যই আবার তোমাদের সামনে হাজির হব তোমাদের জন্য নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থেকো, দোয়া করো, আর ওই যে স্বাস্থ্যবিধি মানতে ভুলো না, এবং ভ্যাকসিন যদি নেওয়ার সুযোগ থাকে অবশ্যই তোমাদের জন্য সুযোগ করে দিছে, এবং তোমরা ঢাকা কলেজের স্টুডেন্টরা অবশ্যই গর্ব করে বলতে পারো যে ঢাকা কলেজ কিন্তু সবসময় এগিয়ে থাকে, প্রথম সারিতে থাকে, প্রথম হোক আর না হোক প্রথম সারিতে কিন্তু সবসময় ঢাকা কলেজ থাকে। তো ঢাকা কলেজের কর্তৃপক্ষ এবং সরকারের ব্যবস্থাপনায় তোমরা সবাই বোধহয় ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে ফেলছো, খুব অল্প সময়ের মধ্যে তোমরা সবাই ভ্যাকসিন পেয়ে যাবা, এবং ভ্যাকসিন নিয়ে কোনো কুসংস্কারের দিকে কি মনোনিবেশ করবা না বলে আশা করি। এই যে আমি ভ্যাকসিনেটেড, খেয়াল করো আমার পরিবারের সকলেই ভ্যাকসিনেটেড, খেয়াল করো আমার ওয়াইফ বাদে, তার বয়সজনিত জটিলতার কারণে সে বাদে, এবং আমার সন্তান তো সে বয়সজনিত কারণে সে পাবে না। এছাড়া আমরা আমার মা, আমার ভাই বোন, আমার ভাবি, আমার বোনের হাজব্যান্ড, আমি যারা আছি আমরা সবাই ভ্যাকসিনেটেড, এবং আমার ওয়াইফেরও এই রেজিস্ট্রেশন আছে, খুব শীঘ্রই সেও ভ্যাকসিনটা পেয়ে যাবে, এবং তার ভ্যাকসিন নেওয়ার জন্যই আমরা কিন্তু চেষ্টাতে আছি। তাই ভ্যাকসিন নিয়ে কোনো কুসংস্কারে আমার মনে হয় যে কান দেওয়া ঠিক হবে না, নিজেকে বাঁচতে হবে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাইতে হবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে যাচাই বাছাই করে, মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো একটু স্টাডি করে, এই ভ্যাকসিনের সুফল তো অবশ্যই আছে, এবং আমি তো পাচ্ছি, অনেকেই পাচ্ছে, তো এইসব বিষয়গুলোকে বিবেচনা করে কুসংস্কারের ঊর্ধ্বে থেকে নিজে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিবা, এবং আমি মনে করি অবশ্যই তোমাদেরকে ভ্যাকসিন নেওয়া উচিত, ভ্যাকসিন নিয়ে ফেলবা। ওকে, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো থাকার সুযোগ করে দাও। ধন্যবাদ সবাই।